সিটি কর্পোরেশন নির্বাচন 21 আর সেই নির্বাচনে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যারা প্রার্থী হয়েছিলেন, সিলেটের বর্তমান মেয়র আরিফুল চৌধুরী ইতিমধ্যে নির্বাচন বয়কট করেছেন। পাশাপাশি কাউন্সিলর পদপ্রার্থী অনেকেই ইতিমধ্যে বয়কট করেছেন। আমরা আজকে যার সামনে আছি চার নির্বাচিত কাউন্সিলর রেজাউল হাসান ফয়েজ লুদি, 4 নং ওয়ার্ড সিটি কর্পোরেশন এবং সাবেক প্যানেল মেয়র। তো আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি নির্বাচন থেকে যেহেতু বয়কট করেছেন দলের সিদ্ধান্তে, এবং আপনার স্বপ্নের যে ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ড নিয়ে বা ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে দেশের বাইরে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন এবং তারা আপনার কিছু বক্তব্য শুনতে চাচ্ছেন যে আসলে এই মুহূর্তে আপনার অনুভূতি বা মনের অবস্থা। মনের অবস্থা চমৎকার। আমি একটু সংশোধন করে নিই। প্রথমেই আমি বয়কট করিনি, আমি নির্বাচন বর্জন করেছি। বয়কট এবং বর্জনের মধ্যে কিন্তু গালফ অফ ডিফারেন্স। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দীর্ঘ 20টি বৎসর একটানা এই এলাকার মানুষের খেদমত করার সুযোগ দিয়েছেন এবং আমি আমার এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 4টি নির্বাচন হয়েছে এবং 4টি নির্বাচনেই এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে বিশ্বাস করে আমার উপর আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছেন এবং এই দীর্ঘ 20টি বৎসর একটানা আমি এই এলাকার মানুষের পাশে ছিলাম এবং এই এলাকার মানুষের ভালোবাসা আমি পেয়েছি। আপনি জানেন যে আমি আসলে গত টার্মে যখন নির্বাচন করি তখন কিন্তু বলেছিলাম যে এটি আমার শেষ নির্বাচন, আমি আর ভবিষ্যতে কাউন্সিলর ইলেকশন করব না। যেটি 2018 সালে যখন আমি নির্বাচন করি তখনও কিন্তু আমি এই কথাটুকু বলেছিলাম। কিন্তু পরবর্তীতে একটি সভার মাধ্যমে আমার এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান বলেছিলেন যে নির্বাচন করার জন্য। কিন্তু আপনি জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং দীর্ঘদিন থেকে আমি এই রাজনীতির সাথে সম্পৃক্ত। সেই ছাত্রদল থেকে শুরু করে আমি হাঁটি হাঁটি পা করে আজকের এই অবস্থানে এসেছি। আমার কাছে ডেফিনেটলি আমার দলের যে বার্তা আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে এই এলাকার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমিও আমার এলাকার মানুষকে অত্যন্ত ভালোবাসি এবং আমরা দীর্ঘদিন থেকে একই পরিবারভুক্ত হয়ে এই এলাকায় বসবাস করছি। বিষয়টি হচ্ছে যেহেতু দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং দেশের মানুষ কষ্টের মধ্যে আছেন, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির থেকে শুরু করে প্রতিটি বিষয়েই মানুষের নাবিশ্বাস উঠছে এবং আপনি জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এক ধরনের কারা অন্তরীণ আছেন। ওনার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে এটি বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং তিনবারের একজন প্রধানমন্ত্রীকে যেভাবে এদেশে হেনস্থা করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে, এটি সারা বাংলাদেশের মানুষকে অপমান করার শামিল এবং উনি উনার জীবন রক্ষার্থে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। আমাদের দলের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান আজকে দেশান্তরিত। উনি দীর্ঘদিন থেকে দেশের বাইরে একটি মিথ্যা মামলার কারণে উনি অবস্থান করছেন। এরকম একটি পরিস্থিতিতে উনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজকে মুক্তি চাচ্ছে এবং সেই মুক্তির আন্দোলনে জনাব তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা হচ্ছে এই নির্বাচন বর্জন করতে হবে। শুধু বর্জন করলেই হবে না, মানুষকে বুঝাতে হবে যে এই নির্বাচনে যাতে তারা ভোট দিতে না যায়। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমরা মনে করি জনাব তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন, আগামীর রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশের মানুষকে মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এবং যার নেতৃত্বের প্রতি এদেশের কোটি কোটি মানুষের আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি ওনার সুযোগ্য নেতৃত্বের মাধ্যমেই এদেশ রাহুমুক্ত হবে, এদেশের মানুষ তার গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে পাবে এবং ইনশাল্লাহ আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ সকল মানুষের মত এবং পথের একটি সমন্বয়ের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমি মনে করি যারা আজকে আমাদের লাস্ট সাবমিশন ডেট ছিল, যারা ইতিমধ্যে অ্যাক্টিং চেয়ারপারসনের এই আহ্বানে সাড়া দিয়ে নমিনেশন প্রত্যাহার করেছেন, নির্বাচন বর্জন করেছেন, আমি তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা করেননি তারা আদৌ এই দল করতেন কিনা অথবা এই দলের সাথে তাদের সম্পৃক্ততা কতটুকু ছিল এই ব্যাপারে আই মিন ডাউট। বাট ওনাদের উচিত ছিল, ওনারা যেহেতু
এই রাজনীতি করেন, এই মর্মে ওনাদের ঘোষণা আছে। আমার কাছে মনে হয়েছে যে এই দলের এই সিদ্ধান্তের প্রতি ওনাদের নমনীয়তা থাকা উচিত ছিল, বাট কেন করেননি, হয়তো দল তাদের বিরুদ্ধে সেই ব্যবস্থাটুকু নেবে। এবং একটি বিষয়, দলের এই ক্রান্তিকালে, দেশের এই ক্রান্তিকালে যারা দলের নির্দেশনার বাইরে যাবেন, আমার মনে হয় যে এই দলের সাথে তাদের আর সম্পৃক্ত থাকার কোনোই সুযোগ নেই। আমরা শুধু আহ্বান জানাবো, আমরা যে কঠিন সময় অতিবাহিত করছি, যে কষ্টের মধ্যে আমরা আছি, সেই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আসুন সিলেট সিটি কর্পোরেশন সহ এখন আগামীতে যতগুলো নির্বাচন এই সরকার করবে, সেই নির্বাচনগুলো যেন আমরা বর্জন করি এবং মানুষকে উদ্বুদ্ধ করি। ইনশাল্লাহ আমাদের এখানে আরেকটি বিষয়, যেহেতু আমরা সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ড হয়েছে এখন, আর 15টি ওয়ার্ড নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে, তো সেই বিশাল সিটি কর্পোরেশন নিয়েই কিন্তু ইভিএমে ভোট চালু হচ্ছে। এটা সিলেট সিটি কর্পোরেশনের প্রথম পুরো সিটি কর্পোরেশন কিন্তু ইভিএম হচ্ছে। এটা নিয়ে কিন্তু শুধু সিলেট না, সারা বাংলাদেশে আলোচনার সমালোচনা করছে যে আসলে ইভিএমে ভোট দিতে চুরি হয়ে যায় কিনা, এক জায়গায় দিলে অন্য জায়গায় যায় কিনা। এবং আপনাদের মেয়র যিনি যেদিন বর্জন করেন নির্বাচন, সেদিনও তিনি এই কথাগুলো উল্লেখ করেছেন। এর বিপরীতে কিন্তু বর্তমান দলের যারা আছে তারাও কিন্তু বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। আসলে ইভিএম নিয়ে আপনার কি মতামত বা আপনার বক্তব্যটা যদি একটু আমরা দর্শকদের কাছে তুলে ধরি। ধন্যবাদ আপনাকে। এটি হচ্ছে বুট কারচুপির একটি মেশিন। খুব সহজভাবে যদি আমি এটা বলি, এই কারণে বলি, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেটি প্রয়োগ করার পরে যে রেজাল্টটি বের হয়ে আসবে সেটি মানুষের মতের প্রতিফলন ঘটবে কিনা এটি কিন্তু গ্যারান্টেড না। এই মেশিনটি মানুষের নিয়ন্ত্রণে, প্রশাসনের নিয়ন্ত্রণে। আপনি ভোট দিচ্ছেন, কিন্তু আপনি ভোটটি যাকে দিচ্ছেন সে পাচ্ছে কিনা, অথবা আপনি আপনার যে স্বাধীনতাটুকু আছে, আপনি আপনার প্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে এই মেশিন সেটি এনশিওর করছে কিনা, অথবা এই মেশিন যাদের নিয়ন্ত্রণে আছে তারা আপনার এই বিষয়গুলো নিশ্চিত করছে কিনা, এই ব্যাপারটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি মনে করি ইভিএমের যে প্রক্রিয়া যেটি আছে সেটি অবশ্যই আমাদের কাছে গ্রহণযোগ্য শুধু না, আমাদের ভোটার যারা আছেন তাদের কাছেও এই মেশিনটি গ্রহণযোগ্য না। এই কারণে আমরা একদম তৃণমূলে কাজ করি। প্রত্যেকটি মানুষের বক্তব্য হচ্ছে যে আমি যে ভোট দেব সেটি যথাস্থানে যাবে কি না, আমি যে যাকে ভোট দেব এটির প্রতিফলন বাস্তবিক করতে ঘটবে কিনা। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে এই মেশিনটি মানুষের নিয়ন্ত্রণে, এবং এটির নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে। যে প্রশাসন ইতিমধ্যে এই পবিত্র নগরীর প্রতিটি ওয়ার্ডের শত শত নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করে আজকে কারা অন্তরীণ রেখেছে। আপনি জানেন যে আমাদের এই ওয়ার্ডের, আমাদের মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামীম মজুমদার, যিনি অসুস্থ, উনাকে বাসা থেকে গ্রেফতার করে ছাত্রদলের মামলায় গ্রেফতার দেখিয়ে আজকে 20-25 দিন থেকে কারাগারে আছেন। আপনি আশ্চর্য হবেন যে আমার এখানে পাম্প অপারেটর, সিটি কর্পোরেশনের একজন কর্মচারী, যার কষ্টার্জিত অর্থে বেতনে তার পরিবার চলে, তার অসুস্থ মা বাবার ভরণ পোষণ এই অর্থ থেকে হয়, আজকে সে 25 দিন থেকে রাত 3টার সময় পুলিশ তাকে বাসা থেকে ধরে নিয়ে ছাত্রদলের একটি মামলায় অন্তর্ভুক্ত করে তাকে আজকে জেল হাজতে প্রায় অনেক দিন থেকে তার জামিন হচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতি যারা তৈরি করতে পারে, তাদের নিয়ন্ত্রণে যে মেশিনটি আছে, সেই মেশিন জনগণের এবং মানুষের পক্ষে কথা বলবে অথবা মানুষের মতের প্রতিফলন ঘটবে, সেটি আপনি চিন্তা করেন কিভাবে। তো আমরা মনে করি এই নির্বাচন কোনো অবস্থাতেই সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না, এবং মানুষের মতের প্রতিফলন ঘটবে না। যে কারণে আমাদের রাষ্ট্রনায়ক আগামীর, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে আমরা নির্বাচন বর্জন করেছি, এবং আমরা বিশ্বাস করি আগামীতে একটি সুন্দর এবং চমৎকার, মানুষ যাতে ভোটাধিকার দিতে পারে এরকম একটি নির্বাচনের পরিবেশ যখন আসবে তখন জনগণ ভোট দেবে। একটি প্রশ্ন, আপনার ওয়ার্ডে কিন্তু আপনি সিটি কর্পোরেশন নির্বাচন প্রথম থেকেই কিন্তু আপনি দায়িত্ব পালন করেছেন, এবং আপনার দ্বারা তো অনেক উন্নয়ন হয়েছে। সেগুলো যদি আমরা শুনতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। কিন্তু আমরা শুনতে চাই যে এমন কোনো স্বপ্ন আছে কিনা যে আপনার ওয়ার্ডকে নিয়ে আরো কোনো একটি স্বপ্ন আপনার পূরণ হয়নি, বা এবারে নির্বাচন করে পূরণ করার চিন্তা ভাবনা ছিল। ধন্যবাদ আপনাকে। আমি কখনো আফসোস করি না। আমার কোনো বিষয় যদি বাস্তবায়িত না হয় তার জন্য আমার কোনো মনোকষ্ট থাকে না। এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই পৃথিবীতে যা কিছু সংগঠিত হয় ওনার তরফ থেকে হয়, এবং এটি মানুষের মঙ্গলের জন্য হয়। আমি নির্বাচন করছি না অথবা আমি এই কাজটি করতে পারিনি, সেটি আল্লাহর হুকুমেই হচ্ছে না, এবং আল্লাহর হুকুমেই সেটি আমি করতে পারছি না। সো এর মধ্যে অবশ্যই ভালো কিছু নিহিত আছে। আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না, বাট আমি
গত 20 বছর চেষ্টা করেছি এই এলাকার উন্নয়নে, যাতে মানুষ যাতে ভালোভাবে স্বাধীনভাবে পরিচ্ছন্নভাবে চলতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে। এই অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি এনশিওর করার চেষ্টা করেছি। কতটুকু আসলে করতে পেরেছি সেটি তো আসলে আমি বলতে পারবো না, বাট আমি আমার চেষ্টা সর্বোচ্চ করেছি। এবং দীর্ঘ 20 বছর আমার জন্য অনেক লম্বা সময়। আমি এই এলাকার মানুষের সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আন্তরিকতা পেয়েছি। এটি আমার কাছে অনেক বড় বিষয়। শেষ প্রশ্ন, অনেক প্রশ্ন আপনি নিজে থেকে উত্তর দিয়ে দিয়েছেন। আমার শেষ প্রশ্ন হচ্ছে, এটা দীর্ঘ 20 বছর আপনি আপনার ওয়ার্ডের মানুষের সেবা করেছেন, অনেক মানুষের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়েছে, অনেকে আপনার কাছ থেকে সহযোগিতা নিয়েছে, আপনি ইচ্ছে করেও সহযোগিতা করেছেন। এখন হয়তো বা সেই সুযোগটা থাকছে না, যে আপনি একটা সিগনেচার করলে একজন মানুষের একটা অধিকার, সরকারি যে অধিকারটা আছে সে অধিকারটা পেয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে আপনার মনের মধ্যে কোনো কষ্ট বা এই ধরনের কোনো কিছু ধন্যবাদ আছে আপনাকে। কিনা? এই পৃথিবীতে কিছুই স্থায়ী না, আমাদের প্রত্যেককেই চলে যেতে হবে, এটি হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। এবং আপনি খেয়াল করে দেখবেন কেউই কিন্তু স্থায়ীভাবে কোনো পদেই থাকেন না, এটি হচ্ছে সবচেয়ে বড় সত্য। আমি দীর্ঘদিন কাজ করেছি, আমার এখন এই জায়গা থেকে বিদায় নেওয়ার সময়। আমার পরবর্তীতে যিনি আসবেন উনিও একই কাজ করবেন, তার পরবর্তীতে হয়তো আরেকজন আসবেন। এটি একটি চলমান প্রক্রিয়া। এখানে আপনি স্থায়ীভাবে সবসময় থাকবেন অথবা আমৃত্যু এখানে থাকবেন, এটি চিন্তা করা আসলে বোকামি। আমি আমি এটি কোনোভাবেই সমর্থন করি না। না, এটা এই কারণে বললাম যে বিদায়টা কোনো বিদায় আছে শুভময় হয়। প্রশ্নই ওঠে না। আপনি বিদায় আপনাকে নিতেই হবে, আপনাকে এই পৃথিবী থেকেই তো বিদায় নিতে হবে একসময়, তাই না? সো আপনি এই ছোট্ট একটি বিষয়ের প্রতি যদি আপনার কোনো মায়া থেকেও থাকে, সেটি আপনার পরিহার করা উচিত, কারণ এই জায়গাটি আপনার জন্য পার্মানেন্ট না। ধন্যবাদ ভাই। আপনাকে। দেশ থেকে বিদেশ থেকে যারা আপনাকে এই মুহূর্তে দেখছেন, তাদের উদ্দেশ্যে ছোট্ট করে দুই একটি কথা বলেন। আহ, আমার এই বক্তব্য যারা শুনছেন তাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি দীর্ঘদিন মানুষের সেবক হিসাবে কাজ করেছি। আল্লাহ রবুল আলমিন যদি আমাকে সেই সুযোগ দেন, ভবিষ্যতে হয়তো আরও বড় পরিসরে কাজ করার সুযোগ হয়তো থাকবে। এটি আল্লাহই ভালো বলতে পারবেন, ভবিষ্যৎ উনি ছাড়া তো কেউ বলতে পারেন না। বাট আমি সবার সহযোগিতা এবং দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি এই পজিশনে না থাকলেও যাতে আমৃত্যু মানুষের খেদমত করতে পারি, সেই দোয়াটুকু আপনাদের সকলের কাছে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম রেজাউল হাসান কয়েস নদী, সিলেট সিটি কর্পোরেশন 4 নং ওয়ার্ড, যিনি চারবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, সেবা দেওয়ার চেষ্টা করেছেন, সেবা দিয়েছেন। আমরা দেখেছি মাঠ পর্যায়ে অনেক মানুষ আজ কথা বলতে পারছে না। আর রেজাউল হাসান কয়েস নদীর বিদায় শুনেই কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদেরকেও করছেন, অনেকেই কিন্তু অনেক ধরনের কষ্ট পাচ্ছেন। তো সেই বিষয়টি আপনারা যারা যাকে ভালোবাসেন বা যার দ্বারা যারা উপকৃত হয়েছেন, যার দ্বারা এই ওয়ার্ডটি সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই সেই বিষয়গুলো জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। আমরা আজকে সরাসরি রেজাউল হাসান কলেজগুলির কাছ থেকে কিছু কথা আপনাদের কাছে উপস্থাপন করলাম। অবশ্যই সুন্দরভাবে আপনারা শুনেছেন। আপনারা অবশ্যই রেজাউল হাসান কলেজগুলির জন্য দোয়া করবেন, তিনি যেন ভালো এবং সুস্থ থাকেন। এবং আগামী নির্বাচনে আসলে বর্জন যে চিন্তাভাবনা থেকে তারা বর্জন করছেন, সেটার জন্য সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছেন সবার কাছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। সিলেট সিটি কর্পোরেশন 4 নং ওয়ার্ড রেজাউল হাসান কয়েস নদীর সরাসরি কাউন্সিলরের অফিস থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আল্লাহ হাফেজ।